আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 9, দ্য ভেরি লাস্ট চ্যাপ্টার। এরপরে সিলেবাস শেষ। খুব হাসি বেরোচ্ছে আবার, কারণ সিলেবাসটা টাইম মতো শেষ করতে পারছি তাই। সো চ্যাপ্টার 9 ইজ অ্যাবাউট ইকোনমিক প্ল্যানিং ইন বাংলাদেশ। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইকোনমিক প্ল্যানিং? কী জিনিস এটা? প্লিজ, জিনিসটা কি? What is economic planning? Okay. Okay. Anything else? Okay. Airport? Anything else that you can think of? Okay, so economic planning হচ্ছে গিয়ে it is basically a mechanism যেটা দিয়ে আমরা আমাদের যে রিসোর্সেসগুলো আছে সেই রিসোর্সেসগুলো আমরা কিভাবে ইউটিলাইজ করব, কোন রিসোর্সকে আমি কোন জায়গায় ইউটিলাইজ করব, এবং মানে এটার যে একটা প্ল্যানিং করি আমরা, সেটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি ইকোনমিক প্ল্যানিং। ওকে, এই ইকোনমিক প্ল্যানিং করতে গিয়ে আমার আসলে অনেক কিছু কনসিডারেশনে রাখতে হয়, অনেক কিছু আমার মাথায় রাখতে হয় যে আমি কোন কোন সেক্টরগুলো আমার আছে, কোন কোন সেক্টরে কি কি জিনিস আছে আর কি কি জিনিস নাই, আমার রিসোর্সেস কোনগুলো আছে কোনগুলো নাই। ফর এক্সাম্পল ধরো আমার 10 গাড়ি বালু আছে, ইট ইজ ওয়ান অফ মাই রিসোর্সেস। এই রিসোর্সটাকে তো আমি একটা জায়গায় যদি ফেলে রাখি, তার মানে কি আই এম জাস্ট ওয়েস্টিং ইট, এটা পরে নষ্ট হবে। সো রাদার আমার যে সেক্টরগুলো আছে, কোন সেক্টরে আমি এটাকে ইউটিলাইজ করতে পারি, এইটা নিয়ে যে প্ল্যানিংটা আমি করি, সেটাই হচ্ছে কি আমার ইকোনমিক প্ল্যানিং। বাট এই ইকোনমিক প্ল্যানিং করতে গিয়ে আমার অনেক কিছু কনসিডারেশনে রাখতে হয়, যেখানে আমি এই স্লাইডে একটা oh, by the way, TV is looking good today, isn't it? আমার অনেক একটা লম্বা লিস্ট দিয়েছি যে কোন কোন জিনিস আমি কনসিডারেশনে রাখি। আমি হয়তো অনেক কিছু এখানে মিস করে গেছি, বাট এখানে আমি যে জিনিসগুলো নিয়ে কথা বলেছি, যেমন ফর এক্সাম্পল আমার দেশের টোটাল পপুলেশন, তার এডুকেশনাল স্টেটাস কি, এডুকেশনাল সেক্টরের কি অবস্থা, এডুকেশনাল সিস্টেম, রাইট? এরপরে আমার এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিদের কি অবস্থা, আমার পাবলিক হেলথ, ডোমেস্টিক অ্যান্ড ফরেন ট্রেড, আমার যে রিসোর্সেসগুলো আছে, কতটুকু রিসোর্স আছে, কতটুকু আমি রিসোর্সেস ইউজ করতে পারবো, আর কতটুকু আবার আমার সেভ করে রাখতে হবে, কারণ এখানে অনেক রিসোর্স আছে। যেমন আমার 10 গাড়ি বালু আছে আর 10 গাড়ি ইট আছে। এখন আমি এই মুহূর্তে 10 গাড়ি বালুই আমি খরচ করে ফেলতে পারবো না, কারণ হয়তো আমার এটা এর পরের বছর বা আরও 5 বছর পর লাগতে পারে। ওকে, সো আমি এটাকে মানে সেভ করে রাখতে হবে, স্টক করে রাখতে হবে, রাইট? এছাড়া আমার যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, রাইট, আমার ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, আমার অনেক সময় টাকার রেট বাড়ে, অনেক সময় কমে যায়, উপর নিচ করতে থাকে, রাইট? এরপরে আমার ব্যাংকিং সিস্টেম, পাওয়ার ইন্ডাস্ট্রি, মানে সো অন অ্যান্ড অন, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যত কিছু আছে, যতগুলো সেক্টর ইউ ক্যান থিঙ্ক অফ, এই সবগুলোকে মাথায় রেখে আমি যে প্ল্যানিংগুলো করি, আমি আমার রিসোর্সেসগুলো যে ডিভাইড করি, সেটাকে আমি আলটিমেটলি ইকোনমিক প্ল্যানিং হিসাবে কনসিডার করছি। ডাজ দ্যাট মেক সেন্স? সো আমি সামনের বছর কি করব, এবং সেই সামনের বছর পর্যন্ত আমার যে রিসোর্সেসগুলো আছে, সেই রিসোর্সেসগুলোকে আমি জায়গা মতো ইউটিলাইজ করতে পারছি কি না, এবং ওইটা নিয়ে যে আমি প্ল্যানিংটা করি, যে আমি ইউটিলাইজ করব কীভাবে রিসোর্সেসগুলোকে, সেটাই হচ্ছে ইকোনমিক প্ল্যানিং। ক্লিয়ার? গুড। আজকে খুব ছোট্ট একটা চ্যাপ্টার, খুব বেশি সময় লাগবে না। আই নো দ্যাট কিছু প্রেজেন্টেশন আছে মনে হয় আজকে আমার জানা মতে পোস্টার প্রেজেন্টেশন ছিল, আই থিঙ্ক, রাইট? আচ্ছা, ওটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের বাংলাদেশের ইকোনমির টার্মে
ওয়াই ইজ ইকোনমিক প্ল্যানিং ইজ আ নেসেসিটি? কেন? ওয়াই? কেন? রিজনটা কি? যদি আমরা স্লাইডে না দেখে বলি কেন, ওয়াই ইজ ইট আ নেসেসিটি? গুড, আই লাইক ইট। কেন দরকার? কেন দরকার স্পেশালি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে? নাইস, পিন ড্রপ সাইলেন্স, ব্রিলিয়েন্ট। কিছু বলতে চাইছো? যখন বাজেট করা হয় হিউজ অ্যামাউন্টের টাকা আমরা ইনভেস্ট করি। এখন এটা যদি প্ল্যানিং না থাকে, সাপোজ আমরা রাস্তা আমাদের খরচ করলাম 500 কোটি টাকা, যেটা আমাদের লাগতো না, বাট অন্য একটা কাজ যেটা এডুকেশনে লাগবে ওখানে আমরা ব্যয় করলাম 100 কোটি টাকা। কোনটা আমাদের জন্য প্রয়োজন বেশি এটা প্ল্যানিং করতে হবে, নাহলে তো দেশের ক্ষেত্রে আসে আরও বেশি হবে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রেখে প্ল্যানিংগুলো করতে হয়। টাকা আছে বাট প্রপার ইউজ করতে হবে, কোনটা কোন জায়গায় ইউজ করতে হবে সেটা প্ল্যানিং করা সবচেয়ে বেশি জরুরি। রাইট। আচ্ছা, সো ও যে জিনিসটা নিয়ে কথা বলছে এটার অনেকগুলো টার্ম হতে পারে, যেমন নাম্বার 1 ইকোনমিক ডেভেলপমেন্ট। আমাদের ইকোনমি যাতে ডেভেলপ করে সেটার জন্যই এই প্ল্যানিংটা প্রয়োজন। কারণ আমি কোথায় কি দিচ্ছি না দিচ্ছি জাস্ট ইচ্ছা মতো বসায় দিলাম। যেখানে অলরেডি আমার রিসোর্সেসগুলো আছে সেই জায়গায় আমি আরও রিসোর্সেস ঢেলে দিচ্ছি, আর যেই জায়গায় আমার কিছুই নাই সেখানে আমি কিছুই করতেছি না, ওটাকে আরও নামায় দিচ্ছি। সো আলটিমেটলি ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, ইট উইল নট ইনক্রিজ, ইট উইল অনলি ডিক্রিজ। আমার প্রপার ইউটিলাইজেশনগুলো হচ্ছে কিনা রিসোর্সেসগুলোর, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দিস ইজ ওয়াই উই নিড টু ডু দ্য প্ল্যানিং। আমার ন্যাশনাল ইনকামকে প্রমোট করবে যদি আমি ঠিকমতো প্ল্যানিং করে জায়গা মতো সব রিসোর্সেসগুলোকে ইউটিলাইজ করি। তাহলে যদি আমি ইউটিলাইজ ঠিক মতো না করতে পারলাম, যে মাত্র যেটা বললাম যে একটা জায়গা অলরেডি সেক্টর অলরেডি ডেভেলপড, আমি ওখানেই আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করতেছি। ভাই আমার অন্য সেক্টরগুলো তো বাকি আছে, রাইট? আই হ্যাভ টু টেক কেয়ার অফ, এক্স্যাক্টলি, উই আর জাস্ট ওয়েস্টিং মানি অন সাম সেক্টরস, যেই সেক্টরসগুলোতে আসলে মানে কোনো রিসোর্সেস দরকারই নাই। সো ওটা যাতে না হয়, ইকোনমিক প্ল্যানিং করলে যেটা হবে যে মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ড, মানুষের যে ইনকাম, এটা হয়তো বা বাড়বে, লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে। এছাড়াও আমাদের যে ফুড প্রোডাকশন আছে এই ফুড প্রোডাকশনও বাড়বে। আমরা কিন্তু বাংলাদেশে মাশাআল্লাহ এই ফুড প্রোডাকশনের ক্ষেত্রে উই আর ডুইং ভেরি গুড। আমরা কিন্তু আমাদের নিজেদের জন্য গ্রো করি, ম্যাক্সিমাম জিনিসপত্র যা আছে আমরা নিজেদের জন্য গ্রো করতে পারি, এবং যেটা এক্সেস থাকে ওটা আমরা বাইরে পাঠাতে পারি। অ্যান্ড আউট অফ দ্যাট উই অ্যাকচুয়ালি মেক আ ফরেন ট্রেড, তাতে করে উই মেক ফরেন কারেন্সি। সো সেটা আমাদের জন্য হেল্প হয়। অ্যান্ড ডেফিনেটলি আমরা নতুন ইন্ডাস্ট্রি যাতে বাড়াতে পারি, কারণ একটা জিনিস মাথায় রাখবো সবসময়, একটা দেশের জন্য যত বিজনেস বাড়বে তত দেশের ইকোনমি ডেভেলপ করবে, তত বেশি এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্টের যে একটা প্রবলেম আছে সেই জায়গাটাকে একটু মানে কি বলে এটাকে, মানে আরও মানুষ আর কি এমপ্লয় হতে পারবে, আরও মানুষ কাজ পাবে, অ্যান্ড ওভারঅল বিজনেস বাড়বে, ট্যাক্স দিবে মানুষ, ওভারঅল ইনকামটা বেড়ে যাবে, রাইট? এছাড়াও আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন আমার মার্কেট বেটার হবে, কারণ আমি তো শুধু যে দেশেই ট্রেড করব তা না, আমি তো মানে বাইরেও ট্রেড করব, রাইট? সো আমার ইন্টারন্যাশনাল মার্কেটেও একটা এফেক্ট পড়বে, তাতে করে আমি, প্লিজ বলেন। জি, কারা সেটা? এটা বেসিক্যালি ব্রোকাররা পাঠায়, ব্রোকার্স, দালাল। ওয়েল বেসিক্যালি সবার কাছে ট্রেড লাইসেন্সটা থাকে না, ইন্টারন্যাশনাল মানে এলসি বলি আমরা অনেক সময়, রাইট? এই ট্রেডটা করার জন্য সবার কাছে আসলে এই লাইসেন্সটা থাকে না। সো ওই যাদের কাছে লাইসেন্সটা আছে তো তাদের মাধ্যমে ইউজুয়ালি আমরা ট্রেডটা অনেক সময় করে থাকি। যেমন ধরো আমার কাছে বেশি টাকা নেই, আমার ব্যবসাটাই হচ্ছে গিয়ে 5 লাখ বা 10 লাখ টাকা, তো বাট আমার কাছে ওই লাইসেন্স করার দরকারও নেই, আমার ওই সময়ও নেই, টাকাও নেই। সো ইন দ্যাট কেস আই উইল ফাইন্ড সামওয়ান যে হয়তো এলসি করে পাঠাতে পারবে। আর এলসি করলে যেটা হয়, ইট ইজ ভেরি সেফ, নো ম্যাটার হোয়াট ইউ উইল গেট, ইফ দ্য প্রোডাক্ট রিচেস দ্যাট পোর্ট ইউ উইল গেট ইউর মানি নো ম্যাটার হোয়াট।
ওটা একটা মানে ইন্স্যুরেন্সের মতো কাজ করে, এনশিওর করে যে তুমি যাতে তোমার টাকাটা পাও। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। ইকোনমিক প্ল্যানিং আসলে কয় টাইপের হয়? There are 3 different types. This is important for you. You might want to put it in your notebook. লিখে ফেলতে পারো। There are 3 different types of economic plan. Number 1, short-term plan. Number 2, mid-term plan. And number 3 is long-term plan. আমার 3টা different types of planning আছে, short-term, mid-term and long-term. আচ্ছা, এইটার যেই মানে এটার যে আইডিয়াটা, ইউ মাস্ট নো দ্যাট আইডিয়া। সো শর্ট টার্ম ইকোনমিক প্ল্যানে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে, আমি যে প্ল্যানগুলো করি অল্প সময়ের জন্য, 1 বছর বা তার নিচে যেই প্ল্যানগুলো আমি করি সময়ের, সেগুলোই হচ্ছে গিয়ে আমার শর্ট টার্ম প্ল্যান। যেমন ফর এক্সাম্পল ধরতে পারো, আর নো, প্রতি বছর আমরা বাজেট করি, রাইট? এই যে বাজেটিংটা করতেছি আমরা, এই বাজেট কি আমরা 10 বছরের জন্য করি, 20 বছরের জন্য করি? নো, 1 বছরের জন্য করি। সো 1 বছর বা তার নিচে যেই প্ল্যানগুলো আমরা করছি সেগুলোই হচ্ছে কি আমার শর্ট টার্ম প্ল্যান। ওকে, নাম্বার 2 ইজ মাই মিড টার্ম প্ল্যান। মিড টার্ম তোমাদের চেয়ারের নিচে একটা জায়গা আছে ব্যাগ রাখার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, সরি। আচ্ছা, সো মিড টার্ম প্ল্যান হচ্ছে গিয়ে সেই প্ল্যানগুলো যেগুলো ইউজুয়ালি আমরা 1 বছরের বেশি, 5 বছরের নিচে বা মানে মেইনলি 10 বছরের নিচে যেই প্ল্যানগুলো, সেগুলোকে আমরা মিড টার্ম প্ল্যান হিসাবে কনসিডার করতে পারি। জি হ্যাঁ, এখানে লিখছি না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পদ্মা সেতু না, 7 বছর বেসিক্যালি পদ্মা সেতুর যে প্ল্যানটা ছিল সেটা ছিল একটা মিড টার্ম প্ল্যান। ওকে, 5 বছরের মধ্যে আমাদের টার্গেট ছিল যে পদ্মা সেতু রেডি হয়ে যাবে, যদিও একটু সময় বেশি লাগছে, 5 বছরের জায়গায় 7 বছর লেগেছে চালু করতে, রাইট? সো ইট ইজ স্টিল কনসিডার্ড অ্যাজ আ মিড টার্ম প্ল্যান। ক্লিয়ার? লাস্ট বাট নট দ্য লিস্ট, লং টার্ম প্ল্যান। Sure, it's there. Well, আমরা যেই বড় লম্বা সময় ধরে যে প্ল্যানিংগুলো করি ইউজুয়ালি, যেমন ফর এক্সাম্পল 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, সব কথার এক কথা, 10 বছরের বেশি যেই প্ল্যানিংগুলো আমরা করব, ইট ক্যান বি এনি কাইন্ড অফ প্ল্যান, 10 বছরের বেশি মেয়াদের যে প্ল্যানগুলো আমরা করি সেগুলোই হচ্ছে কি আমার লং টার্ম প্ল্যান। সো এই হচ্ছে আমার 3 ধরনের প্ল্যান, 3 ধরনের ডিউরেশন। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু নো ইট। এটা মানে মেক শিওর ইউ নো ইট প্লিজ। ওকে, এই 3টা টাইপস অফ ইকোনমিক প্ল্যান আর দেয়ার, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, অ্যান্ড ইউ মাস্ট নো দেয়ার ডিউরেশন। ক্লিয়ার? মুভিং অন। আচ্ছা, বাংলাদেশকে আসলে আমরা কিভাবে দেখতে চাই ইন জেনারেল? হাউ ডু উই ওয়ান্ট টু সি বাংলাদেশ? হ্যাঁ, কিসের মতো? ও শিওর, জাপান। ওকে, যদি জাপানের মতো দেখতে চাও তাহলে আজকে থেকে শপথ করো যে নিজে আগে সভ্য হব, ইউনো, এবং আশেপাশের মানুষদেরকে সভ্য করার চেষ্টা করব। পাবা না, দেরি হবে। যাবে না, কখনো হবে না বলাটা ভুল।
একটা সার্টেন জেনারেশন চলে যাওয়ার পরে হবে, রাইট? দেয়ার আর মেবি হয়তো তোমরাও সভ্য না। The simple thing is কিছু কিছু জিনিস আমরা যেদিন চেঞ্জ করতে পারবো সেদিনই হয়তো বা আমরা মানে উই উইল বি এবল টু সি জাপান অর সাম আদার কান্ট্রিজ, মানে যারা একটু সভ্য। যেমন ফর এক্সাম্পল তুমি ব্যাংকে যাও, ব্যাংকে তুমি গিয়ে লাইনে দাঁড়াবা, কিছুক্ষণ পর দেখবা পিছনের যে লোকটা আছে সে ঠিক তোমার পাশের এসে এভাবে হাত দিয়ে দাঁড়ায় আছে, দেখতেছে তুমি কী করতেছো এবং কখন তোমারটা শেষ হয়, রাইট? অ্যান্ড জাস্ট নট দ্যাট, ইটস এভরিওয়্যার, এভরি সিঙ্গল সেক্টর, মানে বিকজ দে হ্যাভ রেসপেক্ট ফর আদার্স, যেটা আমাদের নাই। ওরা ছোট থেকে এটা শিখে আসছে। এইটা তাহলে বাসায় গিয়ে জিজ্ঞেস করতে হবে কেন শিখালো না। হয়তো মানে দ্য মেইন সিস্টেম্যাটিক, মানে আমার কথা হচ্ছে তুমি যদি বলো যে এটা এই মুহূর্তে চেঞ্জ করা যাবে না কি না, চেঞ্জ করা যাবে যদি আমরা মানি, তাহলে যদি না মানো তাহলে কখনোই সম্ভব না। আমাদের দেশে আইন আছে, আমরা মানি না, উই জাস্ট ওয়ান্ট টু স্কেপ ইট। হ্যাঁ, মানে আমরা মনে করি যে উই ক্যান স্কেপ এনিথিং অ্যান্ড এভরিথিং, এবং এটা বাই হুক অর বাই ক্রুক, যেভাবে হোক না কেন আমরা এটাকে স্কেপ করছি। বাট তোমার যদি মেন্টালিটিটা এমন থাকে যে আমি স্কেপ করব না, অ্যান্ড প্রথমত আমি ভুলটা করবই না। যেমন জাপানে গেলে তুমি একটু কিছুক্ষণের জন্য হলেও তোমার একটু মনে হবে মানে ওয়াই ইজ ইট সো উইয়ার্ড, 3টা ট্র্যাশ ক্যান দিছে কেন, মানে লিটারেলি তুমি 50 মিটার পর ট্র্যাশ ক্যান পাবা, রাইট? 50 মিটার পর ট্র্যাশ ক্যান পাবে এবং 3 ধরনের তুমি ট্র্যাশ দেখতে পারবা। আই থিঙ্ক ওয়ান ইজ ব্ল্যাক, গ্রিন অ্যান্ড ইয়েলো, আই থিঙ্ক 3টা কালার, আর মেবি ওয়ান অফ দেম ইজ রেড, আই ফরগট। বাট এনিওয়ে তুমি এইটা দেখতে পারবা, কারণ যেই জায়গায় ওরা রিসাইকেল করে, দে রিসাইকেল দেয়ার স্টাফস। ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিসাইকেল? হোয়াট ইজ রিসাইকেল? না, আই এম টকিং অ্যাবাউট, মানে এটা এই রিসাইকেল মানেটা কি? মানেটা হচ্ছে যে তুমি যাতে এটাকে রিইউজ করতে পারো, দ্যাট ইজ হাউ ইউ রিসাইকেল থিংস। সো আমরা মানে আর উই ইভেন থিঙ্কিং অ্যাবাউট ইট? নো, টাইম নাই। আরে আমি একটা চিপস খাই, চিপসের প্যাকেটটা আমি ট্রাশ ক্যানে ফেলি না, রাস্তায় ফেলি, আর আমি এটা চিন্তা করবো তো আমার আরও 3বার মানে বার্থ নেওয়া লাগবে, রাইট? সো দ্য থিং ইজ, ওই সভ্য হতে গেলে বা ওই যেটা বলছো হাউ ইউ ওয়ান্ট টু সি বাংলাদেশ, সেটার জন্য আগে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে, রাইট? নিজেদেরকে শপথ করতে হবে আগে দ্যাট আই উইল বি গুড অ্যান্ড আই উইল মেক শিওর দ্যাট আই স্ট্যান্ড ইন আ কিউ অ্যাজ ইন আ লাইন। আমি লাইনে দাঁড়াবো, আমি লাইন ব্রেক করব না, এবং আমার আশেপাশে যারা থাকবে তাদেরকে আমি লাইন ব্রেক করতে দিব না। তাহলে এক্স্যাক্টলি, দে আর ডুইং ইট, ওয়াই কান্ট আদার্স? ইচ্ছা মতো আন্দোলন করতেছি সব কিছু নিয়ে, এটা নিয়ে করতে পারি না কেন? যেটা দরকার সেটা নিয়ে করা উচিত আমার মনে হয়, রাইট? আমি ডাস্টবিনে ছাড়া ময়লা ফেলবো না। আমি একটা ফিজি ড্রিঙ্কস খাইছি, আমি ওই ড্রিঙ্কসের যে বটলটা ওটা আমি ট্র্যাশ ক্যানেই ফেলবো, রাস্তায় ফেলবো না। আমি একটা টিস্যু আমার হাতে আছে, আমি ছুঁড়ে ফেলে দিলাম। এগুলা আই এম সরি, আমি মানে আমার হয়তো বলা ভুল হচ্ছে, বাট এগুলা অসভ্যতা, আর কিছু না। দ্যাটস ইট, এন্ড অফ স্টোরি রাইট দেয়ার।
সো মানে ওই যেটা বললাম যে ইফ ইউ রিয়েলি মানে ওয়ান্ট টু সি দ্য চেঞ্জ, ফার্স্ট ইউ হ্যাভ টু বি দ্য চেঞ্জ। বি দ্য চেঞ্জ ফার্স্ট, বিলিভ মি, ইউ উইল সি ইট। নিজে শিখো, আশেপাশের মানুষদেরকে শেখাও, এমনি দেখতে পারবা। এনিওয়ে, মুভিং অন টু আওয়ার স্লাইড। আসলে আমরা বাংলাদেশে কীভাবে দেখতে চাই? ইয়োর পয়েন্ট ইজ অ্যাবসলিউটলি রাইট। আই রিয়েলি অ্যাগ্রি উইথ ইয়োর পয়েন্ট অ্যান্ড দ্যাট ওয়াজ এ গুড ওয়ান। সো আমরা সবার প্রথমে যে জিনিসটা দেখতে চাই, দ্যাট আমাদের বাংলাদেশে যাতে ডেমোক্রেসি প্র্যাকটিস করা হয়। রিসেন্টলি আমরা একটু দেখেছি, আমি জানি না এটা কতদিন থাকবে, বাট আমরা রিসেন্টলি ডেমোক্রেসি দেখেছি বাংলাদেশে। গত বছর 2024 সালে আমরা একটা ডেমোক্রেসির একটা রূপ দেখেছি। এখন এটা কতদিন থাকবে না থাকবে আমরা জানি না, বাট উই হ্যাভ সিন ডেমোক্রেসি ইন বাংলাদেশ। নেক্সট, উই ওয়ান্ট টু সি এফেক্টিভ পার্লামেন্ট, একটা পার্লামেন্ট যেখানে পিপল উইল বি ডেমোক্রেটিক, ওয়ার পিপল উইল বি থিঙ্কিং, যাদেরকে আমরা পার্লামেন্টে বসাচ্ছি তারা যাতে আমাদেরকে নিয়ে ভাবে। You know, we want to see them talking about us, not about themselves. That is how we want to see. এছাড়াও আমাদের যে পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে, সেটাকে আমরা একটা প্রপার পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক দেখতে চাই। যেখানে কোনো ধরনের কোনো পার্টিশন থাকবে না, যেখানে মানে পিপল উইল স্পিক ফ্রিলি অ্যান্ড পিপল উইল বি টকিং অ্যাবাউট দ্য রেস্ট অফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ। উই ওয়ান্ট টু সি আ গুড গভর্নেন্স, যেমন আমাদের ল আর একটু এফেক্টিভ হতে হবে। আমাদের যে সিস্টেমটা আছে, ওভারঅল যে সিস্টেম, দ্য সিস্টেম হ্যাজ টু বি বেটার, সিস্টেম হ্যাভ টু বি এফেক্টিভ। ম্যাক্সিমাম মানে অনেকগুলো মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তাই হয়, কিন্তু আমরা এখনও হয়তো ওখানে যেতে পারি নাই। জানি না কীভাবে এটা সম্ভব হবে। ওখানে আসলে বেসিকলি যেমন আমেরিকাতে, ইফ ইউ আর আ মেয়র অর ইফ ইউ আর আ সেনেটর অর হুএভার, সেটার জন্য বেসিকলি দ্য কপ ক্যান স্টিল, তুমি যদি ভুল গাড়ি চালাও, দ্য কপ ক্যান স্টিল গিভ ইউ আ টিকেট, আ কপ, আ সিম্পল কপ মানে হচ্ছে পুলিশ। সে তোমাকে একটা গাড়ি, তুমি যে ভুল চালাচ্ছ সেটার জন্য তোমাকে টিকিট দিতে পারে, তুমি কোনো রং করতেছো সেটার জন্য সে তোমাকে অ্যারেস্ট করতে পারে অ্যাকর্ডিং টু দ্য ল। সো সেইটা আসলে আমাদের তো সমস্যা হচ্ছে, চিনস আমারে। সো ওই যে জায়গাটা থেকে আমরা যেদিন বের হয়ে আসতে পারবো, ডেফিনেটলি উইল সি আ বেটার বাংলাদেশ। আমাদের পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে, সব কথার এক কথা। উই ওয়ান্ট টু সি আওয়ার কালচার, দ্য পলিটিক্যাল কালচার টু বি চেঞ্জড, where people will not take benefit for themselves only. People will serve the country. That is how we want to see it. We want to see empowerment of women. We want to see the women rights in Bangladesh. বাংলাদেশে মানে আমি জানি না এটা আমার অন ক্যামেরা বা অন রেকর্ডে বলা ঠিক কিনা, বাট দিস ইজ দ্য ট্রুথ। দেয়ার আর লটস অফ প্লেসেস আই নো যেখানে আমরা হয়তোবা আমরা ওপেনলি ওই জায়গাগুলোতে দেখি না যে লেখা আছে অনলি ফর মেন, দ্য জব ইজ অনলি ফর মেন, লেখা থাকে না। বোথ ক্যান অ্যাপ্লাই, জাস্ট পলিটিক্যালি তারা যাতে কারেক্ট থাকে এই কারণে হয়তো বা লেখে, কিন্তু অন দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড দে হ্যাভ অলরেডি সেড, ভাই আমি কোনো মেয়ে মানুষ নিব না। এই জায়গাগুলোকে যাতে আমরা ঠিক করতে পারি, হ্যাঁ, সবাই যাতে তাদের নিজেদের কি বলে ট্যালেন্ট বেসড যাতে জব পায়, তাদের মানে স্পেশালি উইমেন এম্পাওয়ারমেন্টটা যাতে আমরা বাংলাদেশে দেখতে পাই। আমি কি করছি? হ্যাঁ, জি, না, আমি ওই মাইন্ডসেটে নেই। আমি অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু সি সামওয়ান হু ইজ টকেটিভ, যে কথা বলতে পারে, যে মানুষকে ম্যানেজ করতে পারে, হু ইজ অ্যাকচুয়ালি গুড অ্যাট মার্কেটিং। কারণ মার্কেটিংয়ের কয়েকটা ব্যাপার আছে। নাম্বার ওয়ান, সুন্দর করে কথা বলতে পারতে হবে, মানুষকে কনভিন্স করতে পারতে হবে, এবং মানুষের সাথে যাতে আদর করে কথা বলতে পারে, এটাই হচ্ছে গিয়ে মেইন টার্গেট। বিকজ মার্কেটিংয়ের এই কয়েকটা পলিসি, আমি এটা হয়তো বা বই খাতায় পাবা না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা হচ্ছে গিয়ে few things you need to become a good marketer. Number one, you have to talk very nicely
নাম্বার 2, ইউ শুড হ্যাভ কনভিনসিং পাওয়ার্স, যে তুমি কনভিন্স করতে পারো। নাম্বার 3, তোমার মুখে যাতে সবসময় একটা স্মাইল থাকে। ইউ হ্যাভ টু বি স্মাইলিং অল দ্য টাইম। মানে যার মুখ ব্যথা করবে না, বাট সে 24 ঘন্টা দাঁত দেখাইতে পারবে, ইউনো। সো এই কয়েকটা কোয়ালিটি যদি একজনের মধ্যে থাকে, তাহলে সেই পার্সনটা খুব ভালো মার্কেটিং করতে পারবে। অ্যান্ড অফকোর্স দ্যাট পার্সন হ্যাজ টু বি ভেরি ফ্রেন্ডলি উইথ এভরিবডি। সো এই কোয়ালিটিগুলো থাকা উচিত। সো আমি যেভাবে পেয়েছি ওই অনুযায়ী আমি নিয়েছি। আই ডোন্ট লুক অ্যাট সিজিপিএস, নেভার, আই ডোন্ট লুক অ্যাট ইট। আমার কাছে এমনও আছে সিজিপিএ 2.5, বাট অ্যামেজিং মার্কেটার, অ্যামেজিং, ও মাই গুডনেস। মানে কিছুক্ষণ কথা বললে তুমি পাগল হয়ে যাবে, দ্যাট গুড, ইউনো। উইল লাভ হিম অর হারসেলফ অ্যান্ড উইল অলসো মেক ইউ লাভ, উইল মেক শিওর দ্যাট মানে সে যেটা তোমাকে বুঝাতে যাচ্ছে সেটা তুমি বুঝতেছো, ইউনো। সো I usually focus on talents. I don't look at CGPAs, কি শিখছে, ইউনিভার্সিটিতে সিজিপিএ কত ছিল, কোন ক্লাসে A+ পাইছে, কোন ক্লাসে পায় নাই, ইউনো, ইউনিভার্সিটিতে আসলে কী করছে, নো। I see them as a person, I see what talents do they have. That's how I hire. Anyway, the next things are basically economic development and initiatives. আমাদের বাংলাদেশের ইকোনমিক ডেভেলপ করার জন্য যে ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার সেগুলা কি, এটা নিয়ে আমরা এখনই কথা বলবো। এবং বাংলাদেশকে গ্লোবাল এরিনাতে নেওয়ার জন্য আমাদের কি কি করা উচিত, ইউনো, এই জিনিসটা নিয়ে আমরা এখনই কথা বলবো। অ্যান্ড প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভ। আমাদের ইকোনমি ডেভেলপ করার জন্য কি কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, কি মনে হয় তোমাদের কাছে? কিছু মনে হয় না, গুড, হ্যাঁ, ওকে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগবে আরও। এরপর আর কি লাগতে পারে, কি মনে হয়? সরি ম্যাম, ওকে ওকে, সব কিছুর কোয়ালিটি বেটার করতে হবে, ওকে, ক্যান বি। এরপর মানুষকে কি করতে হবে? ও, দক্ষ করতে হবে, দখল করতে হবে, কিরে কই কি? আচ্ছা, স্কিলস ডেভেলপ করতে হবে, গুড ওয়ান ম্যাডাম। এরপর স্যার কিছু বলতেছিলেন আপনি? ও, বলে ফেলছে, আচ্ছা, এটাই, গুড। এনিথিং এলস পিছন থেকে? ওকে, করি, কিছু কিছু আমরা করি। এরপর কিছু কিছু না, অনেক কিছুই করি আমরা। আর কিছু? ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যে বেসিক নিডস আছে, এই নিডসগুলোকে যাতে আমরা মিট আপ করতে পারি। বাংলাদেশের মানুষরা যাতে অ্যাটলিস্ট 3 বেলা না হলেও 2 বেলা যাতে খেয়ে থাকতে পারে, সেটা মেক শিওর করতে হবে, রাইট? বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন টেকনিক্যালি ইটস নট ওয়ান অফ দ্য মোস্ট পুরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষরা অ্যাটলিস্ট এভারেজে 1-2 বেলা খেয়ে থাকে, ইউনো, বাট ম্যাক্সিমাম মানুষই 3 বেলা খায়। সো ওই জায়গাটা মানে উই আর ডুইং গুড, স্পেশালি এখনও। হ্যাঁ, এটা ঠিক যে অনেক জায়গায় আছে এখনও হোমলেস পিপলদের একটা সংখ্যা বাংলাদেশে এখনও আছে। এটা আসলে তুমি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কথাও চিন্তা করো, সেগুলোতেও আছে। ইউ থিঙ্ক অ্যাবাউট ইউরোপ, ইউ থিঙ্ক অ্যাবাউট নর্থ আমেরিকা, ইউ থিঙ্ক অ্যাবাউট সাউথ আমেরিকা, ইউ থিঙ্ক অ্যাবাউট অস্ট্রেলিয়া, আর অল দ্য মানে যত কন্টিনেন্ট আছে সব কন্টিনেন্টেই তুমি পাবা, এশিয়া বলো, সব জায়গায় আছে। বাট তবুও কিছু কিছু ইনিশিয়েটিভস নেওয়া হয়। যেমন ধরো তুমি যদি বাইরে যাও, অনেক জায়গায় দেখবা যে হোমলেস পিপলদের জন্য একটা শেল্টার আছে, যেখানে হোমলেস পিপলরা গিয়ে থাকতে পারে। ওদের জন্য হয়তো বা বাঙ্ক বেড করা আছে, ওখানে গিয়ে ওরা থাকে, সারাদিন হয়তো বা ঘুরে টুরে রাতে ওখানে গিয়ে ঘুমায়। অ্যাটলিস্ট দেয়ার ইজ সাম কাইন্ড অফ শেল্টার। সবাই তো আর ওই শেল্টারে যায় না, কারণ শেল্টারে আবার দেয়ার আর সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস দ্যাট ইউ হ্যাভ টু ফলো। সো মানে ওই জায়গাগুলোকে স্যাটিসফাই মানে যাতে করতে পারে সেটার জন্য ব্যবস্থা নেওয়া আছে আমাদের বাংলাদেশে। আমার জানা মতে আমি এখন পর্যন্ত জানি না যে হোমলেস পিপলদের জন্য কোনো শেল্টার আছে কিনা। হ্যাঁ, উনি একটা করে দিয়েছিল, কিন্তু একটু ভালো মতো একটু চেক করে দেখো আসলে কারা থাকে ওখানে।
মানে নো কমেন্টস অন দ্যাট, বাট চেক করে দেখো যে কারা আসলে থাকে। হ্যাঁ, যাদেরকে হয়তো বা দেওয়া হয়েছে তারা আবার ওটাকে ভাড়া দিচ্ছে। ট্রাস্ট মি, এরকম হয়। সো এই যে জায়গাটা প্লিজ জানাও। সো এই জায়গাগুলোকে যাতে আমরা একটু ঠিক করতে পারি, সো ওইটা একটা ইম্পর্টেন্ট জায়গা হবে। দেন আমাদের যে পপুলেশন আছে, আমাদের কিন্তু উই আর ওভারলি পপুলেটেড, ইউ নো দ্যাট রাইট? বাংলাদেশ ইজ ওভারলি পপুলেটেড, 20 কোটি মানুষ ভাই, মানে ছোট বাংলাদেশ, খুব ছোট বাংলাদেশ। হ্যাঁ, আমরা যখন হাইওয়েতে উঠি তখন আমরা দেখি হয়তোবা যে মানে রাস্তা মাঠের পর মাঠ, খালি জায়গা, কিন্তু গেস হোয়াট, আমরা ওভারলি পপুলেটেড, অনেক পপুলেটেড আমরা বাংলাদেশে। সো এই পপুলেশনের একটা ব্যাপার আছে। আমাদের যে লেবার ফোর্স আছে সেখানেও অনেক কিছু করা যেতে পারে। আরও ওদেরকে যে জানি বলে স্কিল করতে হবে, রাইট? যে মোবাইল টিপতেছে সে বলছে স্কিল করতে হবে। সো ব্যাগে আচ্ছা, সো মানুষদেরকে মানে যারা বেসিকলি লেবার ফোর্সে আছে তাদেরকে যদি আরেকটু তাদের স্কিলগুলোকে ডেভেলপ করা যায়, তাদেরকে যদি আরও কাজ শেখানো যায়, তাহলে ওটার জন্য যদি কিছু ইনিশিয়েটিভস নেওয়া যায় তাহলে উই ক্যান ডু বেটার ডেফিনেটলি। আমাদের পভার্টি লেভেলটা যদিও এখনও কম, বাট তবুও কিন্তু অনেক মানুষই এখনও পভার্টিতে আছে। সো ওইটাকে যদি আরেকটু কমায় নিয়ে আসা যায় ওই নাম্বারটাকে, তাহলে উই ক্যান মানে ওটার জন্য কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, সব কথার এক কথা। দেন আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে কথা বলি না, আমাদের দরকার হচ্ছে গিয়ে 3 বেলা ভাত আর ডাল, রাইট? অনেকে আছে ডাল ছাড়া ভাত গলা দিয়ে নামে না, আলু ভর্তা, সরি অ্যানাদার ওয়ান, লেবু, রাইট? সো এই যে জিনিসগুলা মানে আমরা কিন্তু ঘুরে ফিরে শুধু ওই ভাত খাই, বাট ভাতেরও তো সাবস্টিটিউট আছে, সেগুলো আমরা খাচ্ছি না কেন? থিঙ্ক অ্যাবাউট ব্রেড, কয়জন ব্রেড খায়? থিঙ্ক অ্যাবাউট মানে অল দি মানে আদার কান্ট্রিজ, স্পেশালি আমি তোমাদেরকে বলতেছি হচ্ছে কি একটু ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর কথা। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দেম, ওরা আসলে কি খায়? ডু ইউ থিঙ্ক ওরা 3 বেলা ভাত খায়? বার্গার পিৎজাও তারা সবসময় খায় না। দেয়ার আর মিলস যে মিলে কোনো ধরনের কোনো কার্বোহাইড্রেট নাই। কার্ব ইজ নট গুড ফর ইউ। সো এই যে ফুড অ্যান্ড নিউট্রিশনের যে ব্যাপারগুলো, হাউ মাচ ডু উই নো? তুমি তোমার লাইফে কয়টা নিউট্রিশনিস্ট দেখাইছো? ক্যান ইউ ইভেন টেল মি ওয়ান ফেমাস নিউট্রিশনিস্ট? হ্যাঁ, না, আমি হরলিক্সের কথা বলছি, আমি নিউট্রিশনিস্ট অ্যাজ ইন আ ডক্টর হুজ এ নিউট্রিশন নিয়ে কাজ করে, বলতে পারবা? পারবা না, কারণ তুমি কোনোদিন তুমি তো জানোই না এটা কি, ঠিক না? You don't even know what that is because we are not worried about it. Do you even know how many calories should you intake in a day? কয়জন জানো? ওই যে একজন হাত উঠাইছে। ছেলেরা কতটুকু ইনটেক করবে, মেয়েরা কতটুকু ইনটেক করবে জানো? আমি ওভারঅল ইনটেক বলছি, কত ক্যালোরিজ তুমি দিনে ইনটেক করা উচিত টু মেনটেন ইয়োর বডি ওয়েট অথবা মেনটেন ইয়োর নিউট্রিশন। কি জানো সেটা? নাম্বারটা জানো? সি ছিল, বাট পড়ি নাই। সরি, no, it's 1800 to 2000 calories a day for guys. Cheers. আর মেয়েদের কত? ঈশা, any idea? No. It's basically 1300 to 1500 calories a day minimum. এক প্লেট ভাতে কত ক্যালোরি সেটা জানো? Around that. It's a lot. এখন ওই যে প্রবলেমটা হচ্ছে আমরা তো নিউট্রিশন ফ্যাক্টসই জানি না। আমি কতটুকু ভাত খাচ্ছি আমি জানি না। কারোর জন্য এইভাবে হচ্ছে কি এক প্লেট, কারোর জন্য এতটুকু হচ্ছে এক প্লেট। So the thing is we have no idea about it. আমাদের কোনো আইডিয়াই নাই। সো এই জিনিসগুলোকে যদি আরেকটু
ডেভেলপ করা যায়, অ্যাজ ইন লাইক আরেকটু মানুষের সামনে আনা যায়, এটা নিয়ে যদি একটু পড়াশোনা করানো যায় বা মানুষকে শেখানো যায়, পিপল উইল স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইট। কী খাচ্ছি, রাইট? হেলথ কেয়ার সিস্টেম, বাংলাদেশে কোনো হেলথ কেয়ার সিস্টেম আছে? আছে। মেডিকেয়ার, আরও কী কী জানি আছে, সরি মেডিকেয়ার, আই ডোন্ট ওয়ান্ট টু রোস্ট ইউ, বাট মেডিকেয়ার আমাকে কোনো মানে হেল্প করতেছে না, সো আই ডোন্ট কেয়ার, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বলতেছি। যেমন মেডিকেয়ার, ফোনটা রাখি, মেডিকেয়ার প্লিজ ব্যাগে, থ্যাংক ইউ। মেডিকেয়ার আমাদের তেমন কোনো হেল্প করছে না। কি করছে জানো? আমরা মেডিকেয়ার কেন নিচ্ছি? অমুক জায়গায় গেলে আপনি যে টেস্টগুলো করাবেন সেখানে আপনি 10%, 20% ডিসকাউন্ট পাবেন। বাট হেলথ কেয়ার হওয়া উচিত কেমন জানো? দ্য হোল থিং উইল বি কাভার্ড। দ্যাট ইজ হাউ দ্য হেলথ কেয়ার সিস্টেম শুড বি। একটা ছোট্ট স্টোরি বলি, সময় আছে হাতে। আমার মার কি বলে টাঙের নিচে কিছু সিস্ট হয়েছিল, অনেক বছর আগের কথা। সো বাংলাদেশে ডক্টর দেখানো হয়েছে, ডক্টর বলছে এটাকে সার্জারি করে রিমুভ করতে হবে এবং এইটার জন্য কস্টিং বাংলাদেশে পড়বে হচ্ছে কি 15 থেকে 16 লক্ষ টাকা। সেই ডক্টরই, সেই ভদ্রলোক নিজেই সাজেস্ট করেছে যে আপনারা এক কাজ করেন, বেটার হবে আপনারা সিঙ্গাপুরে চলে যান, 8-10 লাখ টাকায় কাভার হয়ে যাবে আপনাদের প্লেন ফেয়ার অ্যান্ড এভরিথিং, সব মিলা ইট উইল বি কাভার্ড। ওখানে করে আসেন। So we were thinking about it, but in the meantime my dad went to Italy because he is with the government job. So ইটালিতে চলে গেছে, লেটার অন আমি আর আমার আম্মা গেছি। সো ওখানে গিয়ে আমরা একটা হেলথ কার্ড, মানে ওখানে একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হয়, ইয়ারলি ইন্স্যুরেন্স 50 ইউরো, 50 ইউরো। তখন ইউরো ছিল 100 টাকা করে, এখন মনে হয় ইউরো 120 টাকা না 30 টাকা সামথিং কিছু একটা হবে। সো না 30 না 40 টাকা মনে হয় ইউরো, এরকমই কিছু একটা। সো যাই হোক, 50 ইউরো দিয়ে আমরা হেলথ কার্ড করছি। তো এরপরে মাই মম ওয়েন্ট টু আ ডক্টর। তো ডক্টর ওটা দেখে কিছু টেস্ট করছে, টেস্ট করে না, ওটা দেখছে শুধু, আগের যে রিপোর্টগুলো আছে ওগুলোই দেখছে, দেখে বলছে যে ওকে ঠিক আছে, আপনি এক কাজ করেন, অমুক দিন অমুক হসপিটালে আসেন, আমি আপনার অমুক সময় সার্জারি করব। ফাইন, আমার আব্বার আর আমি নিয়ে গেছি ডক্টরের কাছে। তো ওখানে গিয়ে বেসিক্যালি ওটা হচ্ছে একটা শেয়ার্ড রুম ছিল, দুইজন পেশেন্ট ওটা শেয়ার করবে রুমটাকে। তো ডক্টর বলছে যে সকালে নিয়ে যাবেন, বিকালে আমি ছেড়ে দেবো। তো সকাল সকাল নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে সার্জারি করছে। তো আমার আব্বা পকেটে অনেক টাকা নিয়ে গেছে, ডক্টরকে আমার আব্বাও জিজ্ঞেস করে নাই কয় টাকা লাগবে। তো আমার আব্বা মনে হয় 3-4 হাজার ইউরো নিয়ে গেছে, বিকজ উই আর নট শিওর কত টাকা লাগবে, কারণ ওখান থেকে তো বেরিয়ে আসতে হবে, তাহলে তো বাইন্দে রাখবে। তো ফাইন, কিছুক্ষণ পরে সার্জারি সময় নিয়ে যাচ্ছে। তো ডক্টর এত তাড়াহুড়া করতেছে, তার সাথে আর কোনো কথাই হয় নাই। তো ডক্টর নিয়ে চলে গেছে তাকে, সার্জারি করে আবার রুমে পাঠিয়ে দিছে। তো বিকালবেলা যখন ডক্টর আবার রাউন্ডে আসছে, ভিজিটে আসছে, তো তখন আমার আব্বা জিজ্ঞেস করছে, হেই ডক্টর, লাইক ইউ নেভার টোল্ড আস অ্যাবাউট হাউ মাচ ইটস গোনা কস্ট। ও ইউ ডিড নট গেট দ্য বিল? ওকে, গো হ্যাড, গো টু দ্য কাউন্টার, দে উইল টেল ইউ। মাই ড্যাড ওয়েন্ট টু দ্য কাউন্টার। সো দাদা কি বলে যে আমার আব্বা জিজ্ঞেস করছে হাউ মাচ ইজ দ্য বিল, ওই যে রুম নাম্বার বলছে, এত নাম্বার পেশেন্ট বলে দিচ্ছে। তো ওখানে কাউন্টার থেকে বলছে ইটস জাস্ট $25। তখনকার দিনে 2500 টাকা, 16 লাখ, 8-10 লাখ, 2500 টাকা। এবং এই $2500টাও তার সার্জারির জন্য না, সে যে সারাদিন ওই বেডটাতে শুয়েছিল, ওই বেডের কস্টিং। দ্যাটস ইট, ডান। দ্যাট ইজ হাউ দ্য হেলথ কেয়ার সিস্টেম শুড বি। গেস হোয়াট, আমেরিকাতেও এই হেলথ কেয়ার সিস্টেম তুমি পাবা না, নেভার। ইটালি, রোমে। ওকে, সো 50 ইউরো দিয়ে সারা বছরের জন্য একটা হেলথ কার্ড করা হয়েছে, শুধু বেডের ভাড়া দিয়ে সার্জারি করে আসছে 15-16 লাখ আর 10 লাখ, 25 ইউরো, $25, সরি নট ডলারও না, 2500 টাকা। দ্যাটস ইট। ইয়েস, 2500 টাকা বাংলাদেশি টাকায়।
দ্যাটস ইট। ডাক্তারের সাথে কি দেখা করেন নাই? হ্যাঁ, তারপর কি বলবে, কিছু বলার তো নাই। উই হ্যাভ দ্য হেলথ কার্ড, উই জাস্ট থ্যাঙ্কড হিম, দ্যাটস ইট, ডান। সো দ্য থিং ইজ, এই যে হেলথ কেয়ার সিস্টেম আছে বাংলাদেশে, যাও না একটা সার্জারি করাইতে। ডক্টরের জন্য অপেক্ষা তোমার মানে দুনিয়ার সব জায়গায় করতে হবে, ওইটা মেইন প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে দ্য মানি, দ্য অ্যামাউন্ট, ইটস সো এক্সপেন্সিভ। আছে এরকম সিস্টেম বাংলাদেশে? নাই। তবুও কত 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 লাগছে? 4-5 লাখ টাকা। 4 লক্ষ টাকায় 4 লক্ষ টাকায় এই মুহূর্তে এশিয়ার যে টপ থার্ড যিনি আছেন, ডক্টর জাহাঙ্গীর কবির, নাম শুনছো কিনা জানি না, ইউনাইটেড হসপিটালে বসেন। হি ইজ ভেরি গুড, হি ইজ অ্যামেজিং। 4 লক্ষ টাকা টোটাল প্যাকেজ, তোমার 10 দিনের প্যাকেজ, 4 লক্ষ টাকায় খেলা শেষ। তা আমি ইন্ডিয়া যাবো কেন? That's fine. Jahangir Kabir only deals with all the complicated cases, and alhamdulillah তার mortality rate ভালো। আমার আব্বার বাইপাস সার্জারি হয়েছে আজ 6 মাসের একটু বেশি হচ্ছে, ওনার কাছে করে আসছে। আমার সব মিলায় 4,32,000 টাকা খরচ হয়েছে। আর বাই দ্য ওয়ে, ওই 4 লক্ষ যেটা প্যাকেজটা, ওটা হচ্ছে কি দ্য ভিআইপি প্যাকেজ, মানে তুমি ইউ গেট your own rooms and everything, double bed, মানে সাথে যে থাকবে তার জন্য বেড and everything সব মিলায়, including the meals and all. Good deal. Alhamdulillah. We were thinking to take him to Thailand. We were thinking about India, তখন ভিসা বন্ধ করে দিছে এই গ্যাঞ্জামের মধ্যে, অগস্ট মাসের কথা বলতেছি। অ্যান্ড কি বলে এটাকে, ইন্ডিয়া বন্ধ করে দিছে। We were thinking about থাইল্যান্ডে দেখলাম যে ওদের স্টার্টিংই হয় হচ্ছে $50,000 মানে $50,000 দিয়ে। Not possible. Alhamdulillah, he's doing good. So if we have the resources, যদি কমে করতে পারি কেন করব না? But the thing is যে this cost a lot, অনেক খরচ এটা। But I'm pretty sure বাইপাস সার্জারি করতে গেলে যদি আমি ইটালিতে করতাম আর অনেক কম খরচ হতো, হয়তো শুধু বেডের ভাড়া দেওয়া লাগতো। Maybe. এখন তো মানে we don't have the visa anymore. আমরা এখনও রেসিডেন্ট না ওখানকার। দ্যাটস ওয়াই। সো এই যে হেলথ কেয়ার, যে আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিলাম, এই জিনিসটা বাংলাদেশে আছে নাই। সো ওই মেডিকেয়ারের আমি কি জানি, মেডিকেয়ার নাকি, ওইটার আমি কার্ড করব 10% 20% ডিসকাউন্টের জন্য। এইটা হচ্ছে গিয়ে মানে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ মাচ দে আর টেকিং ফ্রম ইউ? করো হেলথ কার্ড, আরও 10% ডিসকাউন্ট দেবে তাই, 20% ডিসকাউন্ট দিবে তাই। হোয়াট ইজ দ্য আদার বেনিফিট? জিরো। আই ডোন্ট সি এনি। কেন করবো? শুধু পয়সা দিতেছি আজাইরা। ওই 10% 20% যা ডিসকাউন্ট পাই দিচ্ছি, ওর থেকে আরও বেশি নিয়ে নিতেছো আমার কাছ থেকে, লাভ কি? সো হেলথ কেয়ার সিস্টেমকে আরও ডেভেলপ করতে হবে। আমার এডুকেশন সেক্টরকে আরও ডেভেলপ করার অনেক জায়গা আছে। উই ডোন্ট হ্যাভ আ লট অফ রিসার্চ গোয়িং অন ইন বাংলাদেশ। রিসার্চের কাজে টাকা ঢালতে হবে। আমার ইন্ডাস্ট্রি আরও বাড়াইতে হবে। কে জানি একটু আগে বলতেছিল, আরও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দরকার। যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে তত দেশ ডেভেলপ করবে। আমার কি বলে, ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টগুলো, যেমন এই যে আমরা দেখতেছি ফ্লাইওভার হাবিজাবি করতেছি আমরা, মানে আর কিসে করা যায় সেই জায়গাগুলোকে একটু ফাইন্ড আউট করতে হবে। ওই জায়গাগুলোতে রাইট ইনভেস্টমেন্টগুলো করতে হবে। আমার হাউজিং, আমার এনভায়রনমেন্ট, আমার যে রিসোর্সেসগুলো আছে, সেই রিসোর্সেসগুলোকে আমি প্রপার ইউটিলাইজ করতে পারছি কি না, উই হ্যাভ টু মেক শিওর অ্যাবাউট দ্যাট। এই ইনিশিয়েটিভগুলো যদি নেওয়া হয়, আই এম প্রিটি শিওর আমাদের ইকোনমি আরও ডেভেলপ করবে। মুভিং অন, বাংলাদেশকে আমরা আসলে কিভাবে দেখতে চাই, বাংলাদেশকে আসলে আমরা গ্লোবাল অ্যারিনাতে কিভাবে নিয়ে যাব? ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে দি অ্যাচিভমেন্ট ইন দি লিবারেশন ওয়ার। বাংলাদেশের যে লিবারেশন ওয়ার আছে, ইট ইজ লাইক সামথিং যেটা নিয়ে উই হ্যাভ টু বি প্রাউড, উই শুড বি প্রাউড, অ্যান্ড উই হ্যাভ টু টক অ্যাবাউট ইট। আমাদের বাংলাদেশের লিবারেশন ওয়ার নিয়ে উই হ্যাভ টু টক, উই হ্যাভ টু লেট আদার্স নো, উই হ্যাভ টু নো দ্য নেক্সট জেনারেশন যে দিস ওয়াজ দ্য স্ট্রাগল। তুমি আজকে যে ফ্রি কান্ট্রিতে ঘুরতেছো, এই কান্ট্রিতে তুমি কিভাবে ঘুরতেছো? এত মানুষ মারা গেছে, এত মা বোনরা শহীদ হয়েছে, ভাইরা শহীদ হয়েছে। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইট। যদি ওইটা নিয়ে কথা না বলতে পারো, যদি লজ্জা লাগে,
জাস্ট সেইং, যদি লজ্জা লাগে দেন আই এম সরি, ইউর কান্ট্রি ইজ নট গোয়িং আপ, ইট ইজ অনলি গনা গো ডাউন। সো ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইট, এটাকে প্রায়োরিটি দিতে হবে। এবং অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ লিটারেট পারসন, it is your duty to talk about your history. You have to be proud. Believe me, আমার এই কথাটা হয়তো বা রেকর্ডে বলা ঠিক কিনা জানি না, এটা জেনুইন একটা সত্য কথা। আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের থেকে বেশি প্যাট্রিয়টিক কারা জানো? যে বাঙালিরা না, যে বাঙালিরা আমাদের মানে যে বাঙালিরা দেশের বাহিরে থাকে, তারা ভেরি প্যাট্রিয়টিক। ইউ উড নট বিলিভ, তুমি কয়টা, এই যে আমাদের কত কিছু আছে সেলিব্রেট করা, ঠিক না? তুমি কয়টা সেলিব্রেট করো? হার্ডলি একটা দুইটাতে হয়তো তুমি একটু বাইরে যাও, একটু সাজো, রাইট? ভ্যালেন্টাইন্স ডে মিস হয় না, ওইটা অন্য হিসাব, রাইট? বাট আমাদের দেশের যে ইভেন্টসগুলো আছে, কয়টাতে তুমি ইভেন্ট করো, কয়টা ইভেন্টে তুমি যাও? বিলিভ মি, বাইরে যারা থাকে না, এগুলা নিয়ে বিশাল বিশাল ইভেন্ট করে। দে ইনভাইট পিপল টু লেট দেম নো হোয়াটস গোয়িং অন, ওয়াই আর দে সেলিব্রেটিং। মানুষটা এমনি খাওয়ায়। সো দে আর ভেরি প্যাট্রিয়টিক, সো ট্রাই টু বি দ্যাট ওয়ে। Last but not the least, we have a very rich culture. The Bengali culture, we are full of culture, full of literature, art, music, sports. এই যে জিনিসগুলা, আমরা কিন্তু বাংলাদেশ is not a 100% Muslim country. Okay? Bangladesh is a Muslim majority country, but where we celebrate all kinds of events. All kinds of religious people live here, they all together, and we celebrate them all in Bangladesh. So এই যে জিনিসগুলা আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন আছে, তাদের কাছে এটা প্যাস করতে হবে। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস দেম, যে আমরা এই কত কি সেলিব্রেট করি, যে জিনিসগুলো আমাদের যে কালচার, এই কালচারগুলোকে আমাদের নেক্সট জেনারেশনের কাছে পৌঁছায় দিতে হবে। লাস্ট বাট নট দ্য ভেরি লিস্ট, ফরেন পলিসি। আমাদের বাংলাদেশের দিক থেকে একটা জিনিস হয়তো বা খেয়াল করেছো, আমরা সবার সাথে খুব একটা ভালো বন্ধুত্ব মেনটেন করার চেষ্টা করি। আমরা ইউজুয়ালি কারোর সাথে কোনো ধরনের কোনো গ্যাঞ্জামে যাই না, বিকজ উই আর আ টাইনি কান্ট্রি, উই নিড হেল্প ফ্রম আদার্স, পিপল নিড আস অ্যাজ ওয়েল। সো আমরা সবার সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করি প্রতিটা মুহূর্তে। যদিও আমাদের যেমন আমাদের দ্যাটস ইউর পার্সোনাল চয়েস, বাট that's your personal opinion, sure, but the thing is, আমরা ইউজুয়ালি চেষ্টা করি সবার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ রাখার। যদিও আমাদের মিয়ানমার আর বাংলাদেশ বর্ডারে একটু মাঝে মাঝে একটু ঝামেলা হয়, ঠিক আছে, বাট এছাড়া কিন্তু মোটামুটি ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে, মিয়ানমার আর আই থিঙ্ক ইসরায়েল, এই দুইটা কান্ট্রি বাদ দিয়ে উই আর ফ্রেন্ডস উইথ এভরিবডি। উই ট্রাই টু মেনটেন আর রিলেশনশিপ উইথ অল দ্য পিপল, with all the countries' president, prime minister, so on and on, right? And that is how we take Bangladesh to the global arena. And with that note, we are done with chapter 9 and with the syllabus. Thank you so much.